বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিলেন নিজেদের শক্তি প্রদর্শন। এদিন চুঁচুড়া এডি অফিসে মনোনয়নপত্র জমা দিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বালাঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা ও আদিসপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বহুল। মনোনয়নপত্র জমা দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তারা এবং জয়ের বার্তায় দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। গোটা ত্রিপুরা মানে গোটা চুচুড়াই হিসাব মতো আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে। আজকে যে রাস্তা দিয়ে আমরা এলাম তাতে আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। শুধু মিছিলের ভিড় নয়, শুধু মানুষের ভিড় নয়, দুধারের মানুষের যে দুহাত তুলে আশীর্বাদ, আমার চেয়ে বেশি আপনারা চাক্ষুষ করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষের সমর্থন দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আবার বলছি, যেটা ঝড় ছিল সেটা টাইফুন, সেটা টর্নেডোয় পরিণত হচ্ছে। ফলে তার প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে এসছি আজকে। মানুষ যেন দুহাত তোলে কোলে করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অবধি পৌঁছে দিয়েছেন। তো খুব ভালো লেগেছে, সত্যি আবেগতাড়িত। 100%, 100-এর চেয়ে বেশি কিছু হয় না বলে বললাম না। আমরা আশাবাদী তৃণমূল চুচুড়া জিতছে, মমতা ব্যানার্জি বাংলার চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। দাদা, চুঁচুড়া বিধানসভায় প্রায় 11,000 প্লাস নাম বাদ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের বেশিরভাগই মহিলা আর মুসলিম তৃণমূলের ভোটার। অথচ সেই রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলছেন না, তার মানে এটা বুঝে ইচ্ছা করে করেছে। এদিকে তারা বেছে বেছে বলছে তৃণমূলের ভোটারদের বাদ দিয়েছে, আর সেই বিশ্লেষকরা এটা মুখ ফুটে বলছেন না, তার মানে এটা পলিটিক্যালি করেছে, নির্বাচন কমিশনকে পলিটিক্যালি চালনা করেছে। তাদের তো এটাও বলা উচিত। আমরা প্রথম দিন থেকে এটাই বলছিলাম যে বিরোধীদের ভোটারদের বাদ দাও। আমি বলছি 10টা ভোটার কেটে আপনি 7টা করবেন, 7টাও বাংলার ভোটার। গুজরাট থেকে এনে এখনো ভোট করাতে পারেননি, দেখা যাক। সেটা কি খেলা হবে, মাইনাস যাবে? খেলা হবে, খেলা হবে। সারা রাজ্যে প্রায় 1 পর্যায়ে ভিন রাজ্যের পুলিশ আনছে নির্বাচন কমিশন। ভোট তো পুলিশ দেবে না, ভিন রাজ্যে ইউপি বিহারের পুলিশ কি ভোট দেবে? এসে দেবে না তো, ভোট তো বাংলার মানুষ দেবে। তো বাংলার মানুষের ভোটেই সরকার হবে। ঠিক আছে, এবারে নির্বাচনে কি পরিস্থিতি বুঝছেন? মনোনয়ন দিয়ে কি পরিস্থিতি? পরিস্থিতি খুবই ভালো, কারণ বাংলার বুকে বিজেপি নামক যে একটা সন্ত্রাসবাদী দল, যারা প্রতি মুহূর্তে বাংলার মানুষকে হয়রানির মধ্যে রাখে, বাংলার অত্যাচার করে, বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করে, বাংলার সংস্কৃতিকে অপমান করে, বাংলা ভাষায় কথা বললে অপমান করে, যারা বাংলার কৃষ্টি কালচার জানে না, যারা বাংলায় রবীন্দ্রনাথকে অপমান করে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করে, আর যারা আমাদের রাজা রামমোহন রায়কে অপমান করে, যারা ঠাকুর রামকৃষ্ণকে অপমান করে, তারা আসছে আমার বাংলায় দখল করতে। বাংলার মানুষ ধিক্কার জানাচ্ছে তাদের। বহু মানুষের নাম বাদ গেল, সেই জায়গা থেকে ভোটের কিছু প্রভাব পড়বে মনে করছেন? ব্যাপারটা হচ্ছে কি, মানে বিভিন্ন ছলচাতুরি তো আছে ওদের। কখনো ইডি, কখনো সিবিআই, কখনো নোটবন্দি, কখনো করোনা নামে গৃহবন্দী, আবার এসআই নামে মানুষকে হয়রানি। বাংলা দখল করতে পারছে না, একটা জ্বালা। নরেন্দ্র মোদী, অমিত শাহর জ্বালা বাংলাকে দখল করে এনিহাও। কখনো আমাদের বাংলার 100 দিনের কাজ বন্ধ করে দিল, আমাদের বাংলা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা তারা দেয়নি, বাংলাকে জব্দ করতে চাইছে। কিন্তু ওইভাবে বাংলাকে জব্দ করতে পারবে না। বাংলা 10 কোটি মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে বুক দিয়ে আগলে রেখেছে। সুতরাং সেটা বাংলার মানুষ জানে। 2026-এ আমাদের 23 এপ্রিল, 29 এপ্রিল মানুষ বারবার ওই বটমটা টিপবে, জোড়াফুলের বটমটা টিপে বারবার জবাব দেবে। প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? প্রতিপক্ষ তো ভাই খেলার মাঠে সবাই প্রতিপক্ষ, অনেকেই রয়েছে। সবাই প্রতিপক্ষ খেলতে গেলে কাউকে ছোট করে লাভ নেই, সবাই প্রতিপক্ষ। কে পর্তুগাল, কে ব্রাজিল, কে আর্জেন্টিনা, কে ফ্রান্স। সুতরাং সেটা শেষে হবে
মানে বাংলা কথা একটাই, সেই একটা কথা আছে না, যদি টেকা ওই শ্রীকান্ত। প্রধান প্রতিপক্ষকে না একটা দেখা গেছে তৃণমূল বিজেপিরাই লেগে আছে, তা মানে যেদিন থেকে ক্যান্ডিডেট সেদিন থেকে লেগে আছে, সেটা কি আপনি কিছু প্রফিট হবে আপনার ওইটা নিয়ে? কপির লাভ লোকসান এরা নিজেদের মধ্যে মাপির করছে, নিজেদের মধ্যে মাপির করছে, দেখুন না। নমিনেশন দিয়ে আপনি পাক্কা লড়াইয়ের ময়দানে নেমে গেছেন, কি বার্তা দেবেন বলাগড়ের লোক? বলাগড়ের মানুষের পিছনে দেখুন, বলাগড় হচ্ছে একটা এসসি এসটি প্রধান জায়গা, সাথে অন্যান্য কমিউনিটির মানুষের বসবাস, সাথে সাথে বলাগড়ে আমাদের আর্সেনিকের একটা সমস্যা, আর্সেনিকযুক্ত জল, সেটা আর্সেনিক মানে বিহীন পরিশোধীয় পানীয় জল বলাগড়ের মানুষকে যাতে পায় তার সুব্যবস্থা করা, বলাগড়ে এসসি এসটিদের সার্বিক উন্নয়ন, এসটিদের জন্য লেখাপড়ার জন্য হোস্টেল করা, বলাগড়ের একটা বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন, সেই গঙ্গার ভাঙনের মাস্টার প্ল্যান করে তার আশু সমাধান করা, এবং বলাগড়ের একটা যে বড় মানে প্রাচীন শিল্প ঐতিহ্য সেটা হচ্ছে নৌশিল্প, সেই নৌশিল্প জিআই ট্যাগ মানে পেয়ে গেছে এবং সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নৌশিল্পকে মানুষের মধ্যে বিশ্বের দরবারে তুলে ধরা। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলার মানুষ শান্তিতে আছে। যারা বাংলায় অশান্তি পাকাতে চায় তাদের বিরুদ্ধে বাংলার মানুষ 2026 23শে এপ্রিল 29শে এপ্রিল তার মুখ্য জবাব দেবে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250-এরও বেশি সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী। জেলার বস আজকে একটা বিধায়ক হতে মানুষ আপন টাকা পর गेट के बाहर लीजिएगा बाइक, गेट के बाहर गेट के बाहर गेट के बाहर लीजिएगा बाइक। हाँ गेट के बाहर लेंगे জল আছে দাদা পিছনে, জল আছে। রেডি তো বেটো বড় তো ধর দুন ধর রেডি তো নমিনেশন দিয়ে বেরোলেন, এবার কি বার্তা দেবেন? এখন অনেকটা হালকা লাগছে নমিনেশন করে আসার পর। এখন একটাই বার্তা যে দিদির পাশে কিভাবে থাকা যায়, মানে দিদিকে আমার এখানকার কর্মীরা কত লিড দেবে বা কত ভোটে তারা জেতাবে এখান থেকে, সেটাই আমার একমাত্র আশা থাকবে যে দিদিকে আমরা খুশি করতে পারবো। সপ্তগ্রাম তো অনেকদিন ধরে আপনি ঘুরছেন গ্রামে গ্রামে, নগর নগর, অনেকই আশাবাদী আছে লোক, অনেক রকমের সমস্যা বলেছে, কি তাদের কি সমস্যা নিয়ে? সমস্যা সেরকম কিছু নেই, সামান্য সমস্যা আমরা বলেছি ভোটের পরে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে এসে, আমাদের লোকাল ইয়েও ছিল সঙ্গে, আমাদের ওখানের লোকাল যে নেতা যারা কাজকর্ম করে, দিদি যেমন আমাদের মেম্বার থাকে, আমাদের পৌরসভায় যেমন কাউন্সিলর থাকে, সভাপতি থাকে, ওখানেও সভাপতি আছে, মেম্বার আছে, তাদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি এবং পরে সেগুলো নিয়ে আমরা দাদা এলাকা যুবক যুবতীরা যেহেতু এসআইআর নামটা বাদ গেছে, অনেক হতাশ হয়েছে, ওনাদের ইচ্ছা ছিল ভোট দেওয়ার, কিন্তু ওদেরকে কি বলবো, ইচ্ছা আমরা সবাই বলেছি আমরা যে এটা একটা রাজ্যের সমস্যা এবং এই সমস্যাটা কারা করেছেন আপনারা তাদের চিনে নিন, আমাদের কিছু বলার নেই। তবে দিদি আপ্রাণ চেষ্টা করছেন সমাধান করার। হয়তো ভোটটা দেওয়া যাবে না, কিন্তু তবু আশা আছে যে বলছিলেন যে 2-3 দিন আগেও নাকি যদি নাম আসে সেগুলো ভোট দেওয়া যাবে, কিন্তু দিদি বলেছেন, অভিষেকবাবু বলেছেন যে আমরা আপ্রাণ লড়ে যাব, একটা বৈধ ভোট যেন বাদ না যায়, বারবার বলেছেন। সবচেয়ে বড় কথা যে তিনি কিন্তু তৃণমূলের জন্য বলেননি, সমস্ত মানুষের, জনসাধারণের জন্য বলেছেন, এটাই হচ্ছে বড় কথা। এটা মানুষের দেখে শেখা উচিত। আজকে যারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের দেখে এটা শেখা উচিত দিদির কাছে, অভিষেকবাবুর কাছে, যে তিনি মানুষের জন্য করছেন, তিনি কিন্তু নিজের দলের জন্য করছেন না, প্রত্যেকটা মানুষের ভালো চান, সেটার জন্যই। এবং উনি জানেন, অভিষেকবাবু দিদি জানেন যে মানুষ কত অশান্তিতে আছে, মানে কি উদ্বিগ্নতায় আছে সেটা দিদি ভালো করে জানেন। সেটা থেকে তাদেরকে হেল্প করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং দিদি সেটা করছেন।
আপনার কেন্দ্রে আমি প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছি? রেজাল্ট এই কম্পিটিশনের মধ্যে কতটা আশাবাদী আমরা অনেকটাই আশাবাদী, কি মনে হচ্ছে অনেকটা কত তৃণমূল পার্সেন্ট কংগ্রেস অনেকটাই আশাবাদী। আপনার কেন্দ্রে আমি প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমার প্রধান প্রতিপক্ষ আমি সবাইকেই মনে করি। আমার কংগ্রেস আছে, আমার সিপিএম আছে, এখানে বিজেপি আছে, আমরা সবাইকেই মনে করি। আমরা সব সময় স্ট্রং ভাবি, কারণ খেলোয়াড় মাঠে যখন নামে না, সব তাই অপোনেন্টকে কখনো ছোট করে না। সে যত বড়ই মানে ভালো অপোনেন্ট হোক, তাকে কখনো ছোট করে না। সেই জন্য আমাদের খেলাটা আমরা ভাবি যে আমরা কোনোদিন তাকে ছোট করব না, সেই জন্য আমাদের খেলাটা অন্যরকম হয়ে যায়। আমাদের সেই অপোনেন্ট যেই থাকুক, কেউ আমাদের কাছে ছোট না, কিন্তু মাঠে নেমে আমরা খেলা দিয়ে জিতব। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়,
সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.